স্বাগত সবাইকে আর এস স্পেশাল এডুকেয়ারে। তোমরা অনেকেই জানো যে আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন কিন্তু কিছুদিনের মধ্যেই পাবলিশ হবে। তো তাই তোমাদের কথা মাথায় রেখে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আপার প্রাইমারির সম্পূর্ণ গাইডলাইন্স প্রস্তুত করা হয়েছে। যে স্ট্রাকচারটা তোমরা যদি ফলো করো, আমাদের চ্যানেলের যে ক্লাসগুলো প্রোভাইড করা হবে প্রতিনিয়ত, সেই ক্লাসগুলো তোমরা যদি রেগুলারলি অ্যাটেন্ড করো তাহলে 120+ স্কোর করতে পারবে, কোনো সংশয় নেই। আমাদের এখানে তোমরা চাইল্ড সাইকোলজি, যেটা টেট এক্সামের মূল যে টপিক, যে চাইল্ড শিশু মনস্তত্ত্ব, যেটা যদি তুমি ভালোভাবে না আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু টেটে তুমি কোনোদিনই ভালো স্কোর করতে পারবে না। তো আমাদের যে চ্যানেলের পক্ষ থেকে যে ক্লাসগুলো প্রোভাইড করা হবে, সেই ক্লাসগুলো তুমি যদি রেগুলারলি ফলো করো, গ্যারেন্টি দিয়ে বলছি 120+ স্কোর করতে পারবে। কেননা এই চ্যানেলের পক্ষ থেকে যে কয়েকটি ক্লাস প্রোভাইড করা হবে, প্রত্যেকটি ক্লাসের স্ট্রাকচারই সেরকম করে তৈরি করা হয়েছে। তো আজকের আমাদের ফার্স্ট ক্লাস, আজকে আমাদের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি শিশুর বৃদ্ধি এবং বিকাশ। তো তোমরা অনেকেই এই বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে কিছু না কিছু জেনেছ এর আগে, অনেকেই আছো যারা এই বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে কিছুই জানো না। তো আমরা একদম জিরো থেকে শুরু করব, একদম বেসিক লেভেল থেকে শুরু করব। তো যারা একদমই কিছু জানো না তাদেরও কোনো সমস্যা হবে না আমাদের ক্লাসগুলো দেখার পর। তো প্রথমেই আমরা বলতে চাইবো যে তোমরা যখন কোনো একটা কিছু গণনা করবে, ধরো তুমি কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখতে চাচ্ছ, তুমি গুণ অঙ্ক শিখতে চাচ্ছ, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা না সংখ্যা সম্পর্কে ধারণা নিতে হবে। 1 2 3 4 এই যে সংখ্যাগুলো আছে, 0 1 2 3 4, এই সংখ্যাগুলো সম্পর্কে তোমাকে প্রথমে বেসিক ধারণা নিতে হবে। ঠিক সেই রকমই তোমরা যখন এই টেটের সিলেবাসটাকে ভালোভাবে অ্যানালাইসিস করবে, তোমরা দেখবে একটা বড় একটা পরিসরে, বড় একটা জায়গা নিয়ে বসে আছে তোমাদের শিশু মনস্তত্ত্ব। শিশু মনস্তত্ত্বের তোমাদের সিডিপির কনসেপ্টগুলো, প্যাডাগজির কনসেপ্টগুলো, আর সেই কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য, সেই কনসেপ্টগুলোকে ভালোভাবে স্ট্রং করার জন্য তোমাদের এই ক্লাসগুলো যথেষ্ট পরিমাণে হেল্প করবে। 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই ক্লাসগুলো দেখার পর আমাদের চ্যানেল থেকে যে ভিডিওগুলো প্রোভাইড করা হবে, এই ভিডিওগুলো রেগুলারলি দেখার পর তোমার শিশু মনস্তত্ত্ব সম্পর্কিত কোনো ডাউট থাকবে না, এটা গ্যারান্টি দিয়ে বলছি। তো প্রথমেই আমরা যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা শিশুর বৃদ্ধি ও বিকাশ নিয়ে। তো বৃদ্ধি এবং বিকাশ কি, এটা তোমাদের প্রথমে জানতে হবে। বৃদ্ধি এবং বিকাশ সেটা কি খায় না মাথায় দেয়, এই বিষয়টা আমাদের প্রথমে জানতে হবে। তো প্রথমেই যে আমরা এখানে লিখেছি, দেখো, শিশুর বৃদ্ধি বা গ্রোথ, এখানে কি লেখা আছে? ফিজিক্যাল চেঞ্জেস ইন সাইজ, হাইট, ওয়েট অ্যান্ড বডি স্ট্রাকচার, মানে শরীরের আকার, উচ্চতা ও ওজনগত ওজন ও গঠনগত পরিবর্তন। কি বলা হয়েছে? শরীরের আকার, ওজন ও গঠনগত পরিবর্তনের কথা বলা হয়েছে। এর মাধ্যমে আমরা কি বুঝবো? বৃদ্ধি বলতে সেই সমস্ত পরিবর্তনকে বোঝাবে যেগুলো আমরা চোখে দেখে, শুধু দেখেই বুঝতে পারবো যে না, এই ব্যক্তির মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। যেরকম, কিরকম? এখানে দেখো 3টি ছবি দেওয়া আছে। প্রথমের ছবিটাতে কি দেওয়া আছে? একটি ফিতে দেওয়া আছে। এই ফিতেগুলো দিয়ে আমরা কি করি? কোনো একটি জিনিসের দৈর্ঘ্য পরিমাপ করি, যে এটা 2 মিটার বা 4 মিটার, 2 ইঞ্চি বা 4 ইঞ্চি, এরকম আমরা দৈর্ঘ্য পরিমাপ করি। এরপরের ছবিটাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা অনেকেই দেখে থাকবে, যারা একটু বাজার ঘাটে যাও তারা বুঝবে এই জিনিসটা কি। এটা দিয়ে কিন্তু তোমাদের ওজন পরিমাপ করা হয়। তো এই যে আমি এই 3টে ছবি দিয়েছি, এই 3টে ছবি দেওয়ার পেছনের উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল যে এখানে দেখো দুটো শিশুর ছবি আছে, দুটো শিশুর ছবি আছে। প্রথমে যে শিশুটি আছে সেটি দেখো হাইটে দ্বিতীয় শিশুটির থেকে, এটা প্রথম শিশু আমি ধরে নিচ্ছি, এবং এটা দ্বিতীয় শিশু। তো এবার প্রথম শিশুটির থেকে দেখো দ্বিতীয় শিশুটি হাইটে অনেকটাই, কিন্তু হাইটে অনেকটাই বেশি। তো এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাকে তাদের হাইট মাপতে হবে, আমাকে তাদের হাইট মেজারমেন্ট করতে হবে। তো এর জন্য আমরা ফিতে ইউজ করব, যে এই শিশুটি ধরো 4 ফুট 2 ইঞ্চি, এই শিশুটি কত? 4 ফুট 2 ইঞ্চি, এই শিশুটি ধরো 2 ফুট 4 ইঞ্চি। এভাবেই তো আমরা মেজার করব, তাই তো? তো এবার এই যে আমরা দেখে মেজারমেন্ট করতে পারলাম, সেটাকে একটি নাম্বার দিয়ে প্রকাশ করতে পারলাম, যে এই শিশুটি কত? 4 ফুট 2 ইঞ্চি, আর এই শিশুটি 2 ফুট 3 ইঞ্চি। ধরে নাও 2 ফুট 3 ইঞ্চি। এই শিশুটি কত? 2 ফুট 3 ইঞ্চি, ধরে নাও এটা। তো
তো এই যে আমি মেজারমেন্ট করে তাদের একটি নাম্বার দিয়ে প্রকাশ করলাম, এটা কিন্তু পৃথিবীর যে কোনো ব্যক্তি এসেই মাপুক, এই মাপটা কিন্তু সেই সময়ে একই থাকবে। ধরো আমি এখন মাপলাম আজকের তারিখে এই শিশুটির হাইট 4 ফুট 2 ইঞ্চি, আর এই শিশুটির হাইট 2 ফুট 3 ইঞ্চি। তো আজকের দিনে বা এখন পৃথিবীর যে কোনো ব্যক্তি এসে যদি হাইটটা মেজার করে, হাইটটা যদি মাপে, তাদের হাইট কিন্তু একই থাকবে। ঠিক একইভাবে তাদের ওজনের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হবে, যেটাকে আমি একদম অ্যাকুরেট ভাবে একদম একটি নাম্বার দিয়ে প্রকাশ করতে পারবো যে এই শিশুটি হয়তো 15 কেজি, এই শিশুটি হয়তো 7 কেজি। এভাবে আমরা ওজনও প্রকাশ করতে পারবো, তাই তো? তো এবার দেখো, এই যে আমরা ওজন প্রকাশ করতে পারলাম, হাইট প্রকাশ করতে পারলাম, এটা কিভাবে প্রকাশ করতে পারলাম? কোনো একটি নির্দিষ্ট ইউনিট দিয়ে। তো এই যে আমরা নির্দিষ্ট ইউনিট দিয়ে যে বিষয়গুলোকে প্রকাশ করতে পারবো, যে সেই বিষয়গুলোই বৃদ্ধির মধ্যে পড়বে। তো বৃদ্ধির মধ্যে কি পড়বে? শরীরের ওজন বেড়ে যাওয়া, এই যে দেখো এখানে লেখা আছে ওজন বেড়ে যাওয়া, উচ্চতা বেড়ে যাওয়া, শরীরের আকারের পরিবর্তন। এই যে ওজন বা উচ্চতা বেড়ে গেল, এর ফলে কি হবে? এর ফলে শিশুটির শারীরিক আকারের, শারীরিক কাঠামোর পরিবর্তন হবে, শারীরিক গঠনের পরিবর্তন হবে। সে দেখতে একটু উঁচু, একটু বড় সড়ো দেখাবে, সে একটু হাইটে বৃদ্ধি পাবে। এই যে স্ট্রাকচারাল পরিবর্তন হলো, এটাকেই কিন্তু আমরা শিশুর বৃদ্ধি বলি। তো অনেক সময় দেখতে পারবে, তোমরা দেখবে অনেক দুটো শিশুর মধ্যে দেখতে পারবে বয়স একই থাকা সত্ত্বেও দুজনের কিন্তু এই যে ওজন, উচ্চতা, এগুলো কিন্তু ভিন্ন হয়। তো কেন হয়? এর পেছনে অনেক কারণ আছে। বায়োলজিক্যাল কিছু কারণ আছে, এর পেছনে কারণ আছে কিছু সামাজিক কারণ আছে। তো সেই বিষয়গুলো আমাদের যদি জানতে পারি যে এই বৃদ্ধির ক্ষেত্রে তাদের কোন কোন বিষয়গুলো বাধা দিচ্ছে, তাহলে একজন শিক্ষক হিসেবে তুমি সেই বিষয়গুলোকে তাদের বোঝাতে পারবে, সেই বিষয়গুলো তাদের ওভারকাম করতে সাহায্য করতে পারবে, তাদের অভিভাবকদের বোঝাতে পারবে। তাহলেই তো একটি শিশু যখন ভালোভাবে বৃদ্ধি হবে, ভালোভাবে তার শারীরিক কাঠামোর সে একটু শক্তিশালী হবে, তাহলেই তো সে ভালোভাবে কোনো জিনিস শিখতে পারবে। তো এটা জানা আমাদের খুব জরুরি একজন শিক্ষক হিসাবে, যে শিশুর বৃদ্ধিতে কোন কোন বিষয় সাহায্য করে এবং শিশুর বৃদ্ধি কি। তাহলে বোঝা গেল শিশুর বৃদ্ধি কি। বৃদ্ধি বলতে কি বোঝা গেল? বৃদ্ধি বলতে কি? বৃদ্ধি হচ্ছে এমন একটা জিনিস যেটা শিশুর শারীরিক কাঠামোকে পরিবর্তন করে, ফিজিক্যাল চেঞ্জেস যেরকম ফিজিক্যাল চেঞ্জেস কোন কোন বিষয় হতে পারে, যেরকম সাইজ হতে পারে, হাইট হতে পারে, ওয়েট হতে পারে, অ্যান্ড বডি স্ট্রাকচার ইত্যাদি হতেই পারে ফিজিক্যাল চেঞ্জেস। তো বোঝা গেল? ক্লিয়ার? বেশ, এবার পরে যেটা আছে দেখো, চাইল্ড ডেভেলপমেন্টটা তাহলে কি? আমরা তো এখন বুঝি, একটু আগেই তো কনসেপ্টটা শিখে নিলাম যে শিশুর গ্রোথ বা বৃদ্ধি মানে শিশুর স্ট্রাকচারাল পরিবর্তন। তাহলে এই বিকাশ আবার কি? তাহলে এই যে আমি বললাম চাইল্ড গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, গ্রোথ মানে তো তোমরা সকলে বুঝে গেলে। গ্রোথ মানে কি? শরীরের স্ট্রাকচারাল পরিবর্তন, শরীরের কাঠামোগত পরিবর্তন, তাই তো? তাহলে শিশুর বিকাশ মানে কি? এই বিকাশ মানে কি বা গ্রোথ মানে কি, ডেভেলপমেন্ট মানে কি, সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। তো বিকাশ মানে হচ্ছে বা ডেভেলপমেন্ট মানে হচ্ছে, যেরকম ধরো কোনো এই যে এখানেই ধরো এখানে কজন শিশু খেলছে, এই যে একজন, এই যে দুজন, তিনজন, চারজন শিশু খেলছে, তাই তো? চারজন শিশু খেলছে। তোমরা কি বলতে পারবে এই চারজন শিশুই একইভাবে কথা বলে, একই রকম ভাষায় কথা বলে, বা তাদের কোনো জিনিস বোঝার ক্ষমতা একই, এভাবে কি তোমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবে? পারবে না। হতে পারে এই যে 1 নম্বর মেয়েটি দেখতে পাচ্ছ, 1 নম্বর শিশুটি দেখতে পাচ্ছ, এই হয়তো এই তিনজনের থেকেই ভালোভাবে সকলের সাথে কথা বলতে পারে। হতে পারে এই যে 3 নম্বরের মেয়েটা দেখতে পাচ্ছ, এই 3 নম্বরের মেয়েটা হয়তো এই বাকি সবার থেকে কোনো গণিত বা কোনো রিজনিং ভালোভাবে সলভ করতে পারে, তার বৌদ্ধিক ক্ষমতাটা বেশি হতেই পারে। প্রত্যেকের মধ্যেই কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে। তো এই যে যে বিষয়গুলো আমরা মেজারমেন্ট করতে পারি না, যেরকম এই মেয়েটি ভালোভাবে কথা বলতে পারে, সে কতটা ভালো কথা বলতে পারে, সেটা কি আমরা কোনো একটি নির্দিষ্ট নাম্বার দিয়ে প্রকাশ করতে পারবো? কখনো পারবো না। প্রকাশ করলেও প্রত্যেক ব্যক্তি যখন তাদের নাম্বার দিয়ে প্রকাশ করার চেষ্টা করবে, ধরো আমি এই মেয়েটিকে 10-এর মধ্যে 7 দিলাম, যে এই মেয়েটি 7 পেয়েছে 10-এর মধ্যে, ভালোভাবে কথা বলতে পারে। অন্য একজন এসে কিন্তু 9 দিতে পারে, যে না 7 অনেক কম হয়ে যায়, এই মেয়েটি তো অনেক ভালো কথা বলে, তাই আমি একে 10-এর মধ্যে 9 দেব। এভাবে কিন্তু প্রত্যেকেই কিন্তু
আলাদা আলাদাভাবে নাম্বার দিতেই পারে, কিন্তু যেটা আমরা গ্রোথে দেখলাম, এখানে দেখো আমরা যে গ্রোথে দেখলাম বা বৃদ্ধিতে দেখলাম, সেখানে কিন্তু নাম্বারটা একই থাকবে, সে যে কেউ এসে মেজারমেন্ট করবে। বোঝা গেল? এবার এই যে আমি একে নাম্বার দিলাম 7, একজন দিল 9, এটা আলাদা আলাদা হয়ে যাবে, তাই না? আমরা নির্দিষ্ট একটি ইউনিট দ্বারা এটাকে প্রকাশ করতে পারবো। এবার এই 3 নম্বর মেয়েটার ক্ষেত্রে কি বললাম, এ ভালো রিজনিং বা যুক্তি তর্ক দিতে পারে, সেটাও কিন্তু আমরা নির্দিষ্ট ইউনিট দিয়ে প্রকাশ করতে পারবো না। এই যে ভালো কথা বলতে পারা, ভালো যুক্তি তর্ক দিতে পারা, এটা কিসের জন্য হয়? এটা কিসের জন্য হয়? এটা হয় তার বৌদ্ধিক বিকাশের জন্য, তার মেন্টাল ডেভেলপমেন্টের জন্য। বোঝা গেল? তার বৌদ্ধিক বা মেন্টাল কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য হয় এগুলো। যার কগনিটিভ ডেভেলপমেন্ট যত ভালো হবে, তার এই যুক্তি তর্ক দেওয়ার ক্ষমতা, ভাষার ক্ষমতা, এগুলো তত বেশি হবে। তো এবার বলবে কগনিটিভ ডেভেলপমেন্ট কি? এই কগনিটিভ ডেভেলপমেন্টটা আমরা পরে আলোচনা করছি ধীরে ধীরে। তো এখন আমরা শুধু এই চাইল্ড ডেভেলপমেন্ট সম্পর্কেই বোঝার চেষ্টা করছি। এই যে ডেভেলপমেন্টটা, যেটা ধরো এই যে শিশুর মানসিক, আবেগ, সামাজিক, ভাষাগত, নৈতিক, এই যে শিশুর আবেগ, কোনো একটি শিশু ধরো কোনো অল্পতেই কান্না করে ফেলে, আবার কোনো একটি শিশু অনেক ভেতরের কষ্ট নিয়েও সে কান্না করে না। এই যে তার আবেগ কন্ট্রোল করার ক্ষমতা, আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, এটাকেই কিন্তু আমরা কি বলবো? বিকাশ বলবো, যেটাকে আমরা নির্দিষ্ট একটি ইউনিট দিয়ে মাপতে পারবো না। এই বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আমরা মেপেছিলাম নির্দিষ্ট একটি ইউনিট দিয়ে, কিন্তু এদিকে আমরা মাপতে পারবো না। কেন পারবো না? কারণ এগুলো তো মাপাই যাবে না কোনো একটি ইউনিট, তাই তো? হ্যাঁ। এবার দেখো, এবার কি বলেছে? ভাষাগত, যেটা আমি বললাম, প্রত্যেকে যত বেশি কগনিটিভ ডেভেলপমেন্ট হবে তত তার ভাষা উন্নত হবে। এরপর নৈতিক, নৈতিক বিকাশ কি? নৈতিক বিকাশ কি? নৈতিক বিকাশ হচ্ছে, শর্টকাটে বুঝে নাও বা সোজা ভাষায় বুঝে নাও, নৈতিক বিকাশ হচ্ছে ঠিক ভুলের সিদ্ধান্ত নেওয়া। ধরো তোমার আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, একটি শিশুর, একটি ব্যক্তির একটি, ধরো তোমার বোনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে, তো তোমার বোনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অপরদিকে তোমারও একটি চাকরির পরীক্ষা আছে। তো তোমাদের বাড়িতে একটি মাত্রই গাড়ি, কিন্তু তোমাদের যাওয়ার জন্য আছে মাত্র 10 মিনিট। তোমরা যদি পায়ে হেঁটে যাও তোমাদের আধা ঘন্টা লেগে যাবে সেই জায়গায় পৌঁছতে, কিন্তু তোমাদের হাতে আছে মাত্র 10 মিনিট। তো এবার তোমরা কি করবে? তুমি তোমার গাড়িটা তোমার বোনকে দেবে, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাক, নাকি তুমি তোমার গাড়িটা নিয়ে তুমি যাবে, তুমি গিয়ে তোমার চাকরির পরীক্ষাটা দেবে? তো এই যে এই দুটো পরিস্থিতিতে তুমি কোন কাজটা করবে, কোনটা করা উচিত, এই যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এটাকেই কিন্তু নৈতিক বিকাশ বলে। যার নৈতিক বিকাশ যত ভালো হবে, সে তত এই ধরনের সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবে, সে তত ভালো এই ধরনের পরিস্থিতি থেকে ওভারকাম করতে পারবে। বোঝা গেল? নৈতিক বিকাশ মানে কি? নৈতিক বিকাশ মানে হচ্ছে ঠিক ভুলের সিদ্ধান্ত নিতে পারা, যে এটা ঠিক, এটা ভুল। যার যত নৈতিক বিকাশ হবে, সে তত ভালো সিদ্ধান্ত নিতে পারবে। বোঝা গেল? তাহলে আমরা কি জানলাম? আমরা প্রথমেই জানলাম গ্রোথ বা শিশুর বৃদ্ধি। শিশুর গ্রোথ বা বৃদ্ধি মানে কি? শিশুর গ্রোথ বা বৃদ্ধি মানে হচ্ছে শিশুর ফিজিক্যাল পরিবর্তন, শিশুর শারীরিক পরিবর্তন, যেরকম ওজন, উচ্চতা ও গঠনগত পরিবর্তন হওয়া। আর শিশুর বিকাশ মানে কি? শিশুর বিকাশ মানে হচ্ছে যেগুলো আমরা মেজারমেন্ট করতে পারবো না, যেরকম মানসিক, আবেগীয়, সামাজিক এবং ভাষাগত এবং নৈতিক বিকাশ, তাই তো? তাহলে আমরা এখানে বলতেই পারি, এই যে শিশুর বিকাশ, এটা কি ধরনের পরিবর্তন? এটা কোয়ালিটিভ পরিবর্তন। ব্যক্তির মধ্যে এই যত ডেভেলপমেন্ট ভালো হবে, তার কোয়ালিটি তত বেশি হবে, তার কোয়ালিটি তত ভালো হবে, তার কোয়ালিটি তত ভালো হবে, যার বিকাশ যত বেশি হবে, তাই তো? এটা কি কোয়ালিটিটিভ পরিবর্তন। শিশুর বিকাশ মানে কি? কোয়ালিটিটিভ পরিবর্তন। আর অপরদিকে শিশুর বৃদ্ধি মানে কি? শিশুর বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি বলতে পারি? কোয়ান্টিটেটিভ পরিবর্তন। এগুলোকে আমরা নির্দিষ্ট একটি কোয়ান্টিটি দিয়ে পরিবর্তন করতে পারবো, মেজারমেন্ট করতে পারবো, নির্দিষ্ট একটি কোয়ান্টিটি দিয়ে আমরা প্রকাশ করতে পারবো। বোঝা গেল? এরপরে দেখো, এরপরে কি বলা হয়েছে? ব্রড ডোমেন্স অফ ডেভেলপমেন্ট। এই যে আমরা ডেভেলপমেন্টটা পড়লাম এতক্ষণে, যে ডেভেলপমেন্ট মানে কি ছিল? ডেভেলপমেন্ট মানে, এই যে আমরা ডেভেলপমেন্ট মানে পড়লাম, এই ডেভেলপমেন্টের ব্রড ডোমেন্স। ডেভেলপমেন্ট মানে কি? একটা বড় পরিধি। ডেভেলপমেন্ট মানে একটা বড় পরিধি। এই ডেভেলপমেন্টের মধ্যে কি কি থাকে? ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট। বোঝা গেল? এটাকে আমরা আবার ভালোভাবে বিশ্লেষণ করে বলছি। দেখো,
এই যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের মধ্যে একটা পার্ট কি, একটা পার্ট আমি বললাম ফিজিক্যাল ডেভেলপমেন্ট, একটা পার্ট কি ফিজিক্যাল ডেভেলপমেন্ট। এই যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এই ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যেই কিন্তু কি থাকে, গ্রোথ থাকে, গ্রোথ কি, গ্রোথ, গ্রোথ বা বিকাশ। এই ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যেই কি থাকে, গ্রোথ বা শিশুর বিকাশ। এই যে আমরা এখানে পড়লাম, এই যে আমরা এখানে পড়লাম বৃদ্ধি, গ্রোথ বা বৃদ্ধি, শিশুর কি থাকে, গ্রোথ বা বৃদ্ধি। এই দেখো এখানে একটি সুন্দর একটি ছবি দেওয়া আছে, সেখানে কি দেওয়া আছে, একটি শরীরের ছবি দেওয়া আছে, একটি শরীরের ছবি দেওয়া আছে, শরীরের স্ট্রাকচারের ছবি দেওয়া আছে। তাহলে ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে কি পড়বে, শিশুর শারীরিক পরিবর্তন, বোঝা গেল। এবার ইমোশনাল ডেভেলপমেন্ট কি, এই যে আমি একটু আগেই বললাম কেউ ইমোশনকে কন্ট্রোল করতে পারে, অনেক কষ্ট নিয়েও সে সবার সাথে হাসি মুখে থাকে, আবার অনেকে অনেক হাসি, অনেক সুখ থাকার পরেও অল্প একটু দুঃখতেই কেঁদে ফেলে। এই যে ইমোশনকে কন্ট্রোল করতে পারে না, কেন পারে না, কারণ তার ইমোশনাল ডেভেলপমেন্ট ভালো হয়নি, তাই সে তার নিজের ইমোশনকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে না, বোঝা গেল। তাহলে ডেভেলপমেন্ট একটি কি বড় পরিসর, যেটার মধ্যে কি থাকে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা শারীরিক ডেভেলপমেন্ট। আর শারীরিক ডেভেলপমেন্ট মানে কি, শারীরিক ডেভেলপমেন্টের মধ্যেই কিন্তু তোমাদের গ্রোথ পড়ে, সেটা আমরা পরে আরেকটা ক্লাসে আলোচনা করব। তো শুধু এখন একটুটুকুনি জেনে নাও যে ডেভেলপমেন্ট একটা বড় ডোমেন, যার মধ্যে কি থাকে, ডেভেলপমেন্ট একটা বড় পরিসর, যার মধ্যে কি থাকবে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, যার মধ্যে কি থাকবে, ইমোশনাল ডেভেলপমেন্ট, যার মধ্যে কি থাকবে, সোশ্যাল ডেভেলপমেন্ট। সোশ্যাল ডেভেলপমেন্ট মানে কি, মানে সামাজিক বিকাশ, সামাজিক বিকাশ। ধরো একটি শিশু দেখবে, অনেকেই দেখবে সবার সাথে সহজেই মিশে যায়, আবার অনেকে দেখবে কারোর সাথে মিশতে পারে না, ইন্ট্রোভার্ট প্রকৃতির হয়, সবার সাথে মিশতে সংকোচ বোধ করে, একা একা থাকতে ভালোবাসে, লজ্জা পায় সবার সাথে মিশতে। এই যে সবার সাথে মিশতে পারে না, লজ্জা পায়, কেন পায়, কারণ তার সোশ্যাল ডেভেলপমেন্ট ভালো হয়নি, তার সামাজিক বিকাশ ভালো হয়নি, বোঝা গেল। তো এর জন্য কি করতে হবে, শিশুদের এই সোশ্যাল ডেভেলপমেন্টটা ভালো করতে হবে, তাহলেই তো সে সবার সাথে মিশতে পারবে। আর সে যত বেশি মানুষের জনের সাথে মিশবে, সে তত ভালো বেশি জিনিস শিখতে পারবে। তাই তো একজন শিক্ষক হিসাবে আমাদের এগুলো জানতে হবে, এগুলো ডেভেলপমেন্ট, বৃদ্ধি কি, বিকাশ কি, এগুলো আমাদের জানতে হবে। সোশ্যাল ডেভেলপমেন্ট কি, ইমোশনাল ডেভেলপমেন্ট কি, এগুলো আমাদের জানতে হবে। কেন, কারণ এগুলো জানতে পারলে আমরা একটা শিশুর ভালোভাবে 360 ডিগ্রি ডেভেলপমেন্ট করতে পারবো, তার হলিস্টিক ডেভেলপমেন্ট আমরা করতে পারবো। এরপর দেখো কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট মানে এখানে দেখো ব্রেনের ছবি দেওয়া আছে। কগনিটিভ ডেভেলপমেন্ট মানে কি, বৌদ্ধিক বিকাশ। দেখো এই যেখানে পাজলস সলভ করছে, কেন করতে পারছে, কারণ তাদের কগনিটিভ ডেভেলপমেন্ট ভালো হয়েছে, তাদের বৌদ্ধিক বিকাশ ভালো হয়েছে। এই বৌদ্ধিক বিকাশের জন্যই কিন্তু শিশু ভালো যুক্তি তর্ক দিতে পারবে, শিশু ভালোভাবে সবার সাথে কি করতে পারবে, শিশু ভালো সবার সাথে কথা বলতে পারবে, ভালো ভালো শিশু কঠিন কঠিন অঙ্ক সলভ করে দেবে, শিশু সব জায়গাতে কি করবে, সব জায়গাতে গিয়ে নতুন নতুন জিনিস শিখতে পারবে। কেন, কারণ তার কগনিটিভ ডেভেলপমেন্ট, বোঝা গেল। এরপরে বোঝা গেল। এবার এবার ব্রড ডোমেন মানে কি বোঝা গেল, ডেভেলপমেন্ট একটি ব্রড ডোমেন, যার মধ্যে ফিজিক্যাল, ইমোশনাল, সোশ্যাল, কগনিটিভ এই সমগ্র ধরনের ডেভেলপমেন্ট থাকবে। তো দেখো এরপরে কি বলা হয়েছে, এরপরে বলা হয়েছে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য। আমরা তো এতক্ষণ জানলাম যে বৃদ্ধি মানে কি, বিকাশ মানে কি, তো এবার আমাদের এটাও তো জানতে হবে, এই যে বৃদ্ধি আর বিকাশ আমরা জানলাম, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি, তাহলেই তো আমাদের কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হবে, তাই তো। এতক্ষণ তো আমরা শুধু জেনে নিলাম, এবার আমরা দেখো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে গ্রোথ বা বৃদ্ধি, এটা কি, আমি একটু আগেই বললাম এটা সংখ্যায় মাপা যায়, তাই এটিকে কি বলে, কোয়ান্টিটেটিভ। এটিকে কি বলে, কোয়ান্টিটেটিভ। নির্দিষ্ট একটি কোয়ান্টিটি দিয়ে আমরা এগুলোকে প্রকাশ করতে পারবো, তাই এটি কোয়ান্টিটেটিভ পরিবর্তন, এটিকে সংখ্যা দ্বারা মাপা যায়। আর ডেভেলপমেন্ট বা বিকাশ মানে কি, ডেভেলপমেন্ট বা বিকাশ মানে হচ্ছে গুণগত পরিবর্তন। এটি কি, এটি কোয়ালিটেটিভ, এটি ব্যক্তির কোয়ালিটিকে প্রকাশ করবে, যেরকম তার ভাষার বিকাশ ভালো হয়েছে, তার যুক্তিতর্ক দেওয়ার বিকাশ ভালো হয়েছে, তার তার কি, তার সোশ্যাল, সামাজিক সোশ্যাল ডেভেলপমেন্ট ভালো হয়েছে, তাই তো। এগুলো তো আমরা জেনে নিলাম একটু আগেই। এরপর দেখো, এরপর 2 নম্বরে বলা হয়েছে ফিজিক্যাল চেঞ্জেস মানে শারীরিক পরিবর্তন। গ্রোথ মানে কি, আমরা তো দেখে নিলাম একটু আগে। গ্রোথ মানে এই যে ধরো এখানে একটি শিশু, এখানে দেখো আমি একটি একটি ছেলের ছবি আঁকছি, এই যে একটা ছেলের ছবি এঁকে দিলাম। এবার এখানে দেখো আরো একটি শিশুর ছবি আঁকছি, এই যে
আরো একটি শিশুর ছবি আঁকছি। তোমরা দেখে বলো তো কে বড় এখানে? এই ছবিটাতে বড় না এই ছবিটা বড়? অবশ্যই এই ছবিটা বড়। কেন বড়? কারণ এর বৃদ্ধি বেশি হয়েছে, এর বৃদ্ধি বেশি হয়েছে, তাহলে এর শারীরিক বৃদ্ধি বেশি হয়েছে, তাই আমরা এটাকে বড় বলি। আর এই যে বৃদ্ধি হওয়া মানে শারীরিক কাঠামোর পরিবর্তন হওয়া, এটাকেই বৃদ্ধি বলে। আর এই শারীরিক কাঠামোর পরিবর্তনকেই কি বলে? শারীরিক পরিবর্তন বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট। বোঝা গেল? এরপর দেখো ওভারঅল পার্সোনালিটি অ্যান্ড স্কিল। তো এবার তো আমরা জেনে নিলাম যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা শারীরিক পরিবর্তন মানে বৃদ্ধি, কিন্তু বিকাশ মানে কি? বিকাশ মানে ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্ট, মানে সব জায়গায় ভালোভাবে মিশে যেতে পারবে, ভালোভাবে কথা বলতে পারবে, যে কোনো পরিবেশে গিয়ে মানিয়ে নিতে পারবে, যুক্তিতর্ক দিয়ে বোঝার ক্ষমতা পারবে, কোনটা ঠিক কোনটা ভুল নির্ণয় করতে পারবে, যে কোনো সমস্যা সঠিক সমাধান বের করতে পারবে। এটাই হলো কি ডেভেলপমেন্ট। আর এর জন্যই বলেছে এটি ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা স্কিলের ডেভেলপমেন্ট, ব্যক্তিত্ব ও দক্ষতার পরিবর্তন। এটি কি? এটি একটি ব্যক্তির ব্যক্তিত্বের পরিবর্তন ঘটায়, একটি ব্যক্তির দক্ষতার পরিবর্তন ঘটায়, তার মধ্যে স্কিল এনে দেয়। তুমি ভালো লিখতে পারবে, ভালো সাইকেল চালাতে পারবে, ভালো ড্রয়িং করতে পারবে, ভালোভাবে কি বক্তৃতা দিতে পারবে। এগুলো কি? এগুলো হচ্ছে স্পিচ। এগুলো কি? এগুলো হচ্ছে স্কিল। এগুলো স্কিল বা দক্ষতা। তো স্কিল বা দক্ষতা কোথায় বৃদ্ধি পাবে? স্কিল বা দক্ষতা কি হবে? এগুলো এক ধরনের ডেভেলপমেন্ট বা এক ধরনের বিকাশ। যার বিকাশ যত ভালো হবে, যার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট যত ভালো হবে, তার বক্তৃতা দেওয়ার ক্ষমতা অবশ্যই ভালো হবে। তাহলে এগুলো কি ওভারঅল পার্সোনালিটি বা স্কিলের ডেভেলপমেন্ট হয় কোথায়? ডেভেলপমেন্ট বা বিকাশের ক্ষেত্রে। এরপর স্ট্রফ আফটার ম্যাচুরিটি। এই যে গ্রোথ বা বৃদ্ধি, একটি ব্যক্তি কি সারা জীবন মরার আগ পর্যন্ত কি বৃদ্ধি হতেই থাকে? হয় না তো অবশ্যই। শারীরিক যে পরিবর্তন একটি ব্যক্তির, সেই শারীরিক পরিবর্তন কি সারা জীবন হতেই থাকে? নিশ্চয়ই হবে না সারা জীবন। সারা জীবন হলে একটি ব্যক্তি তো ঘরে থাকতেই পারবে না, তার ছাদ ভেঙে মাথা বেরিয়ে যাবে। তা তো হয় না। কেন হয় না? কারণ একটি নির্দিষ্ট সময়ে বৃদ্ধি থেমে যায়। আর সেই সময়টা কখন? সেই সময়টাকে বলে ম্যাচিউরিটি। ম্যাচিউরিটি বা পরিপক্কতা, সেটা মূলত দেখবে 20-22 বছরে হয়ে যায়। তো সেই সময় আর সেই সময়ের পর আর বৃদ্ধি বৃদ্ধি শরীরের উচ্চতা বাড়ে না, শরীরের উচ্চতা আর বাড়ে না। তো সেটাকেই বলেছে পরিপক্কতার পর এটা থেমে যায়। কিন্তু এই যে ডেভেলপমেন্ট কিন্তু সারা জীবন চলবে, কন্টিনিউয়াস থ্রু আউট লাইফ। কেন? কারণ দেখবে একটি ব্যক্তি সারা জীবন কিছু না কিছু শিখতেই থাকবে, সারা জীবন কিছু না কিছু শিখেই চলে। কেন চলে? কারণ এটা কখনো থামে না, এটা সব সময় চলতেই থাকে, কন্টিনিউয়াস প্রসেস। বোঝা গেল? এবার দেখো হাইট, ওয়েট, এগুলো তো আমরা জেনেই নিয়েছি। হাইট ওয়েট বেড়ে যাওয়া মানে কি? গ্রোথ। আর এখানে কি ভাষা, চিন্তা শক্তি, আবেগ বা ইমোশন, এগুলো কি? এগুলো ডেভেলপমেন্টের মধ্যে পড়বে। এগুলো কি? এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট। এরপরে দেখো মূলত বংশগতির দ্বারা প্রভাবিত হয়। এই যে গ্রোথ বা বৃদ্ধি, এটা দেখবে বাবা মা যদি হাইটে খাটো হয়, তাহলে সন্তানদের খাটো হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। কেন? কারণ এটা মূলত বংশগতির দ্বারা প্রভাবিত হয়। 100% যে বংশগতি, 100% বাবা মা যে খাটো হলে ছেলে যে খাটোই হবে সেরকমটা নয়। হতে পারে তার দাদুর জিন তার মধ্যে সক্রিয় হয়ে গিয়েছে, তার দাদু হাইটে লম্বা ছিল। তাই এটা মূলত ধরে নাও 90% শিওর যে এটা বংশগতি দ্বারাই প্রভাবিত হয়। পিতামাতা থেকে পাওয়া যে জিন, সেই জিন দ্বারাই প্রভাবিত হয়। এরপর বংশগতি ও পরিবেশ উভয়ের দ্বারাই প্রভাবিত হয়। এই যে ডেভেলপমেন্ট, এটা বংশগতি যদি ভালো হয়, বাবা মা যদি বুদ্ধিমান হয়, ছেলেও বুদ্ধিমান হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু যদি ভালো পরিবেশে বড় হয়, একটি ব্যক্তির বাবা মা ধরো অতটা বুদ্ধিমান নয়, কিন্তু সেই শিশুটি যদি, সেই বাবা মার সন্তান যদি একটি ভালো পরিবেশে বড় হয়, একটি ভালো সমাজের মধ্যে বড় হয়, যেখানে সে সঠিকভাবে চর্চা করতে পারে, সেখানে কি হবে? দেখবে তার বৌদ্ধিক ক্ষমতা সামান্যটা হলেও বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ এটা সমাজের প্রভাব, এটা সমাজ বা পরিবেশ দ্বারা প্রভাবিত হয়েছে। তাই বলা হয় এই যে ডেভেলপমেন্ট বা বিকাশ, এটি কি হয়? এটি বংশগতি মানে পিতামাতা সূত্রে প্রাপ্ত যে ক্ষমতা, জিনগত সূত্রে প্রাপ্ত যে ক্ষমতা হয়, সেটার পাশাপাশি পরিবেশ দ্বারাও প্রভাবিত হয়। বোঝা গেল?
এরপরে দেখো, এরপরে বলা হচ্ছে শুধু শারীরিক ক্ষেত্রে সীমাবদ্ধ। এই যে বৃদ্ধি, এই বৃদ্ধিটা দেখো, আমরা যে বললাম যেটা আমরা মেজারমেন্ট করতে পারবো, মেজারমেন্ট একটি ব্যক্তির আমরা কি কি করতে পারবো, শুধু শারীরিক কাঠামোই তো মেজারমেন্ট করতে পারবো, তাই তো? এই যে আমি এখন তোমাদের বলছি, আমি তোমাদের এই কনসেপ্টটা শেখাচ্ছি, তোমরা কি এটা মেজারমেন্ট করতে পারবে? নিশ্চয়ই পারবে না। তোমরা যদি আমার সামনে থাকতে, তাহলে আমার হাইট কত, আমার ওয়েট কত, এগুলো মেজারমেন্ট করতে পারতে। এই যে আমার হাইট আর ওয়েট তোমরা মেজারমেন্ট করতে পারতে, এটা কি? এটা আমার শারীরিক কাঠামো। তাহলে বোঝা গেল, বৃদ্ধি মানে শুধু শারীরিক কাঠামোই আমরা মেজারমেন্ট করতে পারবো, শুধু শারীরিক কাঠামোর ক্ষেত্রেই এই যে বৃদ্ধি বা গ্রোথ, এটা সীমাবদ্ধ। কিন্তু এই যে এখানে দেখো, ব্যক্তিত্বের সব ক্ষেত্রের বিস্তৃতি। কিন্তু এই যে বিকাশ বা ডেভেলপমেন্ট, আমরা একটু আগেই কি জানলাম, এই যে চার্টটার মাধ্যমে ব্রড ডোমেন অফ ডেভেলপমেন্ট, যেখানে ফিজিক্যাল, ইমোশনাল, সোশ্যাল, কগনিটিভ সব ধরনের ছিল, তাই তো? তাহলে এটা ব্যক্তিত্বের সব ক্ষেত্রকে বিস্তার করে, ব্যক্তির সব ক্ষেত্রের দিকে। এই যে আমার ওজন, উচ্চতা বৃদ্ধি, এটাও কিন্তু এই যে বিকাশের মধ্যেই পড়বে। এই যে শরীরের কাঠামোর পরিবর্তন, এটা বৃদ্ধি হলেও এটা বিকাশেরই একটা অংশ। বোঝা গেল? বোঝা গেল? এই যে বিকাশের মধ্যে এটা পড়লো, এর পাশাপাশি বিকাশের মধ্যে তো আরো পড়ে, যেরকম আমি কথা বলতে পারছি ভালোভাবে, এটাও বিকাশের মধ্যে পড়ে যাবে। কেউ ধরো, একটা শিশু ধরো, আমি ধরো ভালো সাইকেল চালাতে পারি, সেটাও আমার বিকাশ। আমি ভালো বাইক চালাতে পারি, সেটাও আমার বিকাশ। তো বোঝা গেল, বিকাশ একটি ব্রড ডোমেন। ব্যক্তির হোলিস্টিক ডেভেলপমেন্টকে আমরা কি করব? হোলিস্টিক মানে ব্যক্তির সার্বাঙ্গীন যে বিষয়গুলো আমরা ব্যক্তির বিকাশের মধ্যে ফেলবো, ব্যক্তির ডেভেলপমেন্টের মধ্যে ফেলবো। বোঝা গেল এই বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য? বোঝা গেল? এবার তাহলে আমরা এর পরের বিষয়টা জেনে নিই, ঠিক আছে? এবার দেখো, ফ্যাক্টর অ্যাফেক্টিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি ও বিকাশের প্রভাব। এই যে বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে কোন কোন বিষয় প্রভাব ফেলে, এটা আমরা পরের ক্লাসে, এই পরের ক্লাস তোমরা কালকে সন্ধ্যার দিকে পেয়ে যাবে, কালকে সন্ধ্যা 6টা-7টা নাগাদ পেয়ে যাবে। সেই পরের যে ক্লাস, সেই পরের ক্লাসে আমরা এই ফ্যাক্টর অ্যাফেক্টিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি ও বিকাশকে কোন কোন বিষয়ে প্রভাব ফেলে, যেরকম বংশগতি, পুষ্টি, স্বাস্থ্য, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপর আমরা এই টপিকটা থেকে কিছু কি করব, কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। এমসিকিউ প্র্যাকটিস করে আমরা কালকের ক্লাসটা কন্টিনিউ করব। তো আজকে এই পর্যন্তই। তো আজকে যে বিষয়গুলো আমরা জানলাম, সেগুলো যদি আমরা আরেকবার দেখে নেই, জেনারেলাইজেশন করি, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম শিশুর বৃদ্ধি মানে কি। শিশুর বৃদ্ধি মানে কি? শিশুর শারীরিক পরিবর্তন, যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা কোয়ান্টিটি দিয়ে পরিমাপ করতে পারবো, কোয়ান্টিটি। এরপর কি জানলাম? শিশুর বিকাশ মানে কি, যেটা কি কোয়ালিটিটিভ, ব্যক্তির কোয়ালিটি, ব্যক্তির কি করে, ব্যক্তির আবেগ, ভাষা, নৈতিকতা, মানসিকতা ইত্যাদি উন্নত করে, ইত্যাদিকে উন্নত করে দেয়। বোঝা গেল? তো এরপর আমরা শিখলাম ব্রড ডোমেন অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের মধ্যে কোন কোন ডোমেনগুলো আছে, ডেভেলপমেন্টের মধ্যে কোন কোন বিষয়গুলো পড়ে, ডোমেন বলতে কোন কোন বিষয়, কোন কোন ক্ষেত্রগুলো পড়ে। যেরকম কগনিটিভ ক্ষেত্রটা পড়ে গেল, কগনিটিভ ক্ষেত্র মানে ব্যক্তির বৌদ্ধিক বিকাশ, ব্যক্তির বুদ্ধির কতটা বিকাশ হয়েছে সেটা বললো। সোশ্যাল বিকাশ বলতে ব্যক্তি কতটা সমাজের সাথে ভালোভাবে মিশতে পারে সেটা পড়ে গেল। ইমোশনাল ডেভেলপমেন্ট পড়ে গেল, ফিজিক্যাল ডেভেলপমেন্ট পড়ে গেল। তাই তো বিকাশকে কি বলেছে? ব্রড ডোমেন বলেছে, একটি বড় পরিসর বলেছে। বোঝা গেল? এরপর আমরা বৃদ্ধি ও বিকাশের পার্থক্য জানবো। তো এই ছিল আজকের ক্লাস। তো এই ক্লাস নিয়ে তোমাদের যদি কোনো কমেন্টস থাকে, বা তোমরা যদি আরো কোনো কিছু জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমরা তোমাদের চাহিদা অনুযায়ী তোমাদের সেই কনসেপ্টগুলো, সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক বাটনটি প্রেস করে দাও, কেননা তোমাদের সাবস্ক্রাইব এবং লাইক দেখে আমাদেরও মোটিভেশন জাগে, যাতে পরবর্তী সময়ে আমরা আরো বেশিভাবে তোমাদের জন্য উন্নত মানের নোটস এবং উন্নত মানের ক্লাস প্রোভাইড করতে পারি। সেই মোটিভেশনগুলো আমাদেরও যাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, আর যুক্ত হয়ে যাও আর স্পেশাল এডুকেয়ারের সাথে। আর কেননা আর স্পেশাল এডুকেয়ার তোমাদের 120+ স্কোর করার গ্যারেন্টি দিচ্ছে। তোমরা যদি রেগুলারলি আমাদের কন্টেন্টগুলো ফলো করো, আমাদের ক্লাসগুলো ফলো করো, আমাদের মক টেস্টগুলো অ্যাটেন্ড করো, গ্যারেন্টি দিয়ে বলছি আপার প্রাইমারি টেটে 120+ স্কোর করতে পারবে। আপার প্রাইমারি টেটের কোশ্চেন
অতটাও হার্ড নয় যতটা মানুষ ভাবছে। একদম ইজি পরীক্ষা হয়, একদম ইজি। তোমরা যদি কনসেপ্টটা বুঝে নিতে পারো একবার, আর কোনো সমস্যা হবে না, আমি নিজে গ্যারেন্টি দিয়ে বলছি। 120+ স্কোর করা কোনো ব্যাপারই না। প্রচুর ক্যান্ডিডেট আছে যারা 135-40 পর্যন্ত স্কোর করে নেয় সিটেটে। কেন করে? তারা কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার করতে পারে। আর আমরাও কিন্তু তোমাদের সিটেটের যে স্ট্রাকচার সেটাকেও কভার করাবো, এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল টেটের যে স্ট্রাকচার সেটাকেও কভার করাবো। তাহলে কোনো সমস্যাই হবে না, তোমরা 120+ স্কোর অনায়াসে করতে পারবে, গ্যারেন্টি দিয়ে বলছি। তাই আজই এক্ষুনি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আমাদের চ্যানেল আর স্পেশাল এডুকেয়ারের সাথে। ধন্যবাদ, দেখা হবে কালকের ভিডিওতে, কালকের নতুন একটি ক্লাস।